ইন্টারনেট পপ কালচারের মজার সব মিম থেকে শুরু করে একেবারে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির মতো জটিল বিজ্ঞান, আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক চমৎকার আর অপ্রত্যাশিত যাত্রায় বের হতে যাচ্ছি। শুনতে হয়তো একটু অবাক লাগছে, তাই না? মানে একটা সাধারণ রূপকথার গল্প কিভাবে আধুনিক যুগের অ্যানিমে থেকে শুরু করে আমাদের মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করতে পারে, সেটাই আজ আমরা উদ্ঘাটন করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আধুনিক মিডিয়া, বিশেষ করে অ্যানিমে বা ভিডিও গেমে আমরা প্রায়ই একটা অদ্ভুত কিন্তু খুব পরিচিত দৃশ্য দেখি। খেয়াল করেছেন নিশ্চয়ই? কোনো চরিত্র হঠাৎ পানিতে কিছু একটা ফেলে দিলে কোত্থেকে যেন একজন জাদুকরী জলপরী উঠে আসে আর এসেই সেই চরিত্রের সততার পরীক্ষা নিতে শুরু করে। সে জিজ্ঞেস করে হারিয়ে যাওয়া জিনিসটা কি সোনার নাকি রূপুর। এই প্রশ্নটা এখন এতই জনপ্রিয় যে এটা আক্ষরিক অর্থেই ইন্টারনেটে একটা বিশাল ট্রোপ বা ট্রেন্ডে পরিণত হয়েছে। আর এই ট্রেন্ডটা আধুনিক অ্যানিমে বা ভিডিও গেমগুলোতে কতটা অদ্ভুত আর হাস্যকর পর্যায়ে চলে গেছে তা সত্যি ভাবার মতো। এই উদাহরণগুলো দেখলেই বুঝবেন। যেমন ধরুন, বেলজেবাবে আমরা দেখি সম্পূর্ণ সোনার তৈরি আস্ত এক শিশু, ভাবা যায়। আবার মাই ডিয়ার ফ্রেন্ড নোকোতানে দেখানো হচ্ছে সোনার তৈরি গেমিং শিং। এদিকে পোকেমনে আছে সোনার সুলুডো, আর ডোরেমনে আমাদের সবার পরিচিত সেই বিখ্যাত হ্যান্ডসাম জিয়ান। আধুনিক ক্রিয়েটররা এই সততার পরীক্ষার কনসেপ্টটাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছেন আর দারুণ সব প্যারোডি বানাচ্ছেন। তো এই যে এত সব অদ্ভুত প্যারোডি, এগুলো শিকড় কিন্তু আসলে গাথা আছে হাজার হাজার বছর আগের ইতিহাসে। প্রাচীন গ্রিসের গল্পকার ঈশপের সে বিখ্যাত গল্পে। গল্পটা আমাদের সবারই কমবেশি জানা। একজন গরিব কাঠুরে নদীতে তার কুড়াল হারিয়ে ফেলে। তখন দেবতা হারমিস, বা অনেক সংস্কৃতিতে যাকে জলপরী বলা হয়, তাকে সাহায্য করতে আসেন। তিনি প্রথমে একটা রূপোর, তারপর একটা সোনার কুড়াল দেখিয়ে জানতে চান এগুলো তার কিনা। কাঠুরে সততার সাথে জানায় যে না, তার কুড়ালটা সাধারণ লোহার। এই সততায় মুগ্ধ হয়ে দেবতা তাকে ৩টি কুড়ালি দিয়ে দেন। অন্যদিকে আরেকজন অসৎ লোক লোভের বশে মিথ্যা বলে এবং শেষ পর্যন্ত নিজের কুড়ালটাও হারিয়ে ফেলে। এই একদম ছিমছাম সরল গল্পটাই কিন্তু এই বিশাল পপ কালচার ট্রোপের মূল ভিত্তি। কিন্তু দাঁড়ান, এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় আর গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এখন আমাদের বুঝতে হবে কেন এই নির্দিষ্ট গল্পটাই হাজার হাজার বছর ধরে টিকে আছে। শুধু কি নিচ্ছক বিনোদন? একদমই না। এখান থেকেই আমাদের আজকের এই বিশ্লেষণ বিনোদনের জগৎ ছেড়ে কগনিটিভ সায়েন্স বা জ্ঞানীয় বিজ্ঞানের দিকে মোড় নিচ্ছে। এই নীতিকথাগুলো আসলে আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের কগনিটিভ স্ট্রেস টেস্ট বা মানসিক পরীক্ষা হিসেবে কাজ করে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম গ্রাহাম সামনার একটি ক্লিনিক্যাল গবেষণাপত্রে খুব চমৎকার একটা কথা বলেছিলেন। তার মতে, সমালোচনামূলক বা ক্রিটিক্যাল চিন্তাভাবনার শিক্ষাই হল আসল শিক্ষা। গবেষকরা মনে করেন কোনো তথ্য অন্ধভাবে বিশ্বাস না করে বরং প্রমাণ যাচাই করা এবং নিজের কুসংস্কারের বাইরে গিয়ে চিন্তা করতে শেখাটা অত্যন্ত জরুরি। আর মজার ব্যাপার হল, এই গল্পগুলো ঠিক সেই শিক্ষারই একটা দারুণ মাধ্যম। দার্শনিক রিচার্ড পল এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার সংজ্ঞা দিতে গিয়ে একে একটি মেটাকগনিটিভ প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। সহজ কথায়, মেটাকগনিশন মানে হল নিজের চিন্তাভাবনা নিয়ে চিন্তা করার ক্ষমতা। সততা, লোভ বা প্রতারণার মতো বিমূর্ত ধারণাগুলো নিয়ে যখন আমরা এই নীতিকথাগুলো পড়ি, তখন আমাদের মস্তিষ্ক সক্রিয়ভাবে এই বিষয়গুলো বিশ্লেষণ করতে শুরু করে। এই গল্পগুলো আমাদের মস্তিষ্ককে রীতিমতো একটা মানসিক পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়, যা আমাদের চিন্তাশক্তিকে দারুণভাবে শানিত করে। আর এই চিন্তাশক্তি বিকাশের সবচেয়ে মোক্ষম সময় হল বয়ঃসন্ধিকাল। তাই স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা এখন সরাসরি এই বয়সের ছেলেমেয়েদের নিয়ে কাজ করছেন। ফিলসফি ফর অ্যাডোলেসেন্স নামের একটা প্রোগ্রামের মাধ্যমে ঈশপের গল্প ব্যবহার করে কিশোর কিশোরীদের ভাষা ও চিন্তার গভীরতা বাড়ানো হচ্ছে। দেখুন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য কিছু অপরিহার্য বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যের দরকার হয়। নিজের সীমাবদ্ধতা বোঝার জন্য নম্রতা, সমাজের প্রচলিত নিয়মকে প্রশ্ন করার মতো সাহস, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার সহানুভূতি এবং স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। আর দারুণ ব্যাপারটা হলো, ঈশপের নীতিকথাগুলো ঠিক এমনভাবেই সাজানো যা সরাসরি এই বিমূর্ত মানবিক গুণাবলীগুলোকেই পরীক্ষা করে। এই যেমন আমাদের কাঠুরের গল্পের কথাই ধরুন, এখানে কিন্তু মূলত লোভের বিপরীতে সততা আর আত্মনিয়ন্ত্রণের পরীক্ষায় নেওয়া হয়েছিল। আর এটা খুব চমৎকারভাবে সাধারণ চিন্তার সাথে উন্নত ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
গবেষণায় দেখা গেছে একটা ১৩ বছরের শিশু হয়তো গল্পটা পড়ে স্রেফ বলবে শিয়ালটি প্রতারক ছিল, যা একটা খুবই সাধারণ পর্যবেক্ষণ বা কনক্রিট থিঙ্কিং। কিন্তু একজন ১৬ বছরের কিশোর যখন পিপিলিকা ও ফড়িং গল্পটি পড়ে, সে তখন এর শিক্ষাকে বাস্তব জীবনের অর্থনৈতিক মন্দা বা বিপদের দিনের জন্য অর্থ সঞ্চয় করার মতো জটিল বিষয়ের সাথে মিলিয়ে বিশ্লেষণ করতে পারে। আর এটাই হলো অ্যাডভান্সড বা উন্নত ক্রিটিক্যাল থিঙ্কিং। এই প্রাচীন গল্পগুলো যে শুধু আমাদের চিন্তাকে উন্নত করে তা কিন্তু নয়, বরং এগুলো আমাদের মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই অনেক বেশি জটিল এবং উন্নত বাক্য গঠন করতে বাধ্য করে। এখন এই ক্লিনিক্যাল ডেটার দিকে তাকালে যে মজার বিষয়টা আমরা দেখতে পাই তা হল কিশোর-কিশোরীরা যখন সাধারণ দৈনন্দিন বিষয় নিয়ে কথা বলে, তার চেয়ে তারা যখন কোনো নীতিকথা পুনরায় বর্ণনা করে, তখন তারা গড়ে অনেক লম্বা এবং বহুমাত্রিক বাক্য ব্যবহার করে। বাক্যের ভেতরে ক্লজ বা খণ্ডবাক্যের ঘনত্ব অনেক বেড়ে যায়। এর সহজ অর্থ হল একটি জটিল নৈতিক গল্প কাউকে বোঝাতে গিয়ে অবচেতনভাবেই তাদের ভাষার দক্ষতা অনেক উন্নত স্তরে পৌঁছে যায়। এই গল্পগুলোর নৈতিক দ্বন্দ্ব বুঝতে গিয়ে বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা এক বিশেষ ধরনের শব্দভাণ্ডার ব্যবহার করতে বাধ্য হয়। মনস্তত্ত্বের ভাষায় এগুলোকে বলা হয় মেটাকগনিটিভ ভার্ব বা চিন্তামূলক ক্রিয়াপদ। যেমন ধরুন জানা, চিন্তা করা, বিশ্বাস করা, এই ধরনের শব্দ। এই শব্দগুলো ব্যবহারের মানে হল তারা বুঝতে পারছে যে গল্পের অন্য চরিত্রগুলোর চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি তাদের চেয়ে আলাদা হতে পারে। বিজ্ঞানের ভাষায় একে বলে থিওরি অফ মাইন্ড। এভাবেই গল্পগুলো কিশোর মনে গভীর মানসিক এবং ভাষাগত পরিপক্কতা নিয়ে আসে। তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আমরা কিন্তু ঠিক সেখানেই ফিরে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম। শুরুতে দেখা ওই অদ্ভুত আর হাস্যকর অ্যানিমে মিমগুলো যে মানুষের মস্তিষ্কের জটিল চিকিৎসা ও গবেষণার অন্যতম প্রধান হাতিয়ার হতে পারে, তা কে ভেবেছিল? এই পুরো গবেষণার মূল কথাটি কিন্তু খুবই সহজ। জটিল কথা হলো জটিল চিন্তার প্রতিফলন। মানুষের মস্তিষ্ককে যখন একটা জটিল নৈতিক গল্পের মুখোমুখি করা হয়, তখন সেই জট খোলার জন্য আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই অনেক বেশি পরিশীলিত এবং উন্নত ভাষার জন্ম দেয়। চিন্তা যত গভীর হয়, ভাষাও ততটাই সমৃদ্ধ হয়। তাহলে একদম শেষে এসে আমরা কি এই কথাটা ভাবতে পারি না, এই যে প্রাচীন নীতিকথার আধুনিক পপ কালচার প্যারোডি বা অ্যানিমের মিমগুলো আমরা দেখছি, এগুলো কি গোপনে দর্শকদের আরও বুদ্ধিমান করে তুলছে? অনেকেই হয়তো ভাবেন যে তারা শুধু একটা হাস্যকর কার্টুন বা গেম উপভোগ করছেন, কিন্তু কে জানে, হয়তো এই প্রিয় বিনোদনগুলোই অবচেতনভাবে মস্তিষ্কের জন্য একটা গোপন কগনিটিভ ওয়ার্কআউট হিসেবে কাজ করে যাচ্ছে। বিষয়টা সত্যিই ভেবে দেখার মতো, তাই না? মানুষের মনের এই বিস্ময়কর জগৎ নিয়ে এভাবেই কৌতূহলী থাকুন। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।